ইচ্ছেমতো কেন টাকা ছাপানো যায় না? রহস্যটি জানেন কি? মানুষের আর্থিক প্রয়োজনের যোগান দেয় টাকা। টাকার বিনিময়ে ব্যাংকের স্বীকৃতি, সম্পত্তি হস্তান্তর, ব্যবসায়িক লেনদেন। সব মানুষই চেষ্টা করেন সাধ্যমতো টাকা আয়ের, কিন্তু মানুষের হাতে হাতে ঘোরা এই টাকারও তো একটা উৎপাদন ব্যয় রয়েছে। অনুসন্ধানে সেই উৎপাদন ব্যয়ের একটি হিসাব বের হয়ে এসেছে, আর তাতে দেখা গেছে মুদ্রাগুলোর মধ্যে 1 টাকার কয়েন উৎপাদনের খরচ 95 পয়সা। অর্থমূল্য ও তৈরি খরচের তারতম্যে মুদ্রার এই সর্বনিম্ন এককের উৎপাদনে ব্যয় হয় সবচেয়ে বেশি। অঙ্কের হিসেবে যা 95%। দেশে বর্তমানে প্রচলিত রয়েছে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 ধরনের নোট ও কয়েন। সর্বনিম্ন মুদ্রা 1 টাকার ওপরে এবং সর্বোচ্চ মুদ্রা 1000 টাকার মাঝে রয়েছে 500, 100, 50, 20, 10, 5 ও 2 টাকার নোট। 5 টাকা ও 2 টাকার কাগজে মুদ্রা ও কয়েন দুটিই রয়েছে, আর 1 টাকার কাগজে মুদ্রা থাকলেও অনেক আগেই তা ছাপানো বন্ধ রয়েছে। তৈরি হচ্ছে কেবলই ধাতব কয়েন, আর তারই প্রতিটির উৎপাদন খরচ পড়ে যায় 95 পয়সা করে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2 টাকার কয়েন তৈরিতে খরচ হয় 1 টাকা 20 পয়সা, যা অর্থমূল্যের 60%। আর 5 টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে 1 টাকা 95 পয়সা, যা অর্থমূল্যের 39% মাত্র। কেন এত খরচ? সে প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানালো, কয়েন বা ধাতব মুদ্রাগুলো জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে মুদ্রণ করা হয়। ব্যাংকিং ভাষায় কয়েন মুদ্রণ কাজটি মাল্টিং বলে পরিচিত। এছাড়া কাগজে মুদ্রার উৎপাদন খরচও কম। সবচেয়ে ছোট কাগজে নোট 2 টাকার উৎপাদন খরচ 1.5 টাকা, 5 টাকার নোটের উৎপাদন খরচ প্রায় 2 টাকা, 10 টাকার নোটের উৎপাদন খরচ 2 টাকা 20 পয়সা, 50 টাকা ও 20 টাকার একটি নোটের উৎপাদন খরচ 2.5 টাকা, 100 টাকার নোটের উৎপাদন খরচ 4.5 টাকা, 500 টাকার নোটের উৎপাদন খরচ প্রায় 6 টাকা। সবচেয়ে বড় 1000 টাকার নোটের উৎপাদন খরচ প্রায় 7 টাকা। এসব নোট গাজীপুরে অবস্থিত বাংলাদেশের টাকশাল থেকে ছাপানো হয়। ছাপার কাগজ, কালি, রং, নিরাপত্তা, সুতা ও অন্যান্য উপকরণ আমদানি করা হয় বিদেশ থেকে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতি বছর চাহিদা পূরণে ব্যবহৃত টাকার মুদ্রাগুলো উৎপাদনের খরচ হয় প্রায় 400 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এই উৎপাদন প্রক্রিয়া তদারকি করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিদিনে দেখা যায় 2013 থেকে 14 অর্থ বছরের নোট প্রিন্টিং ও মেন্টিং করে খরচ হয়েছে 388 কোটি 60 লাখ টাকা। ওই অর্থ বছরে বাজারে 84,717 কোটি মূল্যমানের কাগজে নোট ও কয়েন ছাড়া হয়। সূত্র জানায়, 10 টাকা থেকে 1000 টাকা মূল্যমানের ব্যাংক নোটগুলো ছাপানোর কাজ করে বাংলাদেশ ব্যাংক, আর 1, 2 ও 5 টাকার নোট ও ধাতব মুদ্রা সরকারি হিসেবে বের করে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশের সময় টাকা ছেড়ে পড়ে কিংবা রং পরিবর্তিত হয়, ধীরে ধীরে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক ওই সব টাকা গ্রাহকের কাছ থেকে জমা নিয়ে পুড়িয়ে ফেলে। চাহিদা পূরণে ওই পরিমাণ টাকা ছাপাতে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে প্রিন্টিং ও মিন্টিং খরচ প্রকাশ করা হয়, তবে প্রতিটি নোটের উৎপাদন খরচ আলাদাভাবে প্রকাশ করা হয় না। টাকা যা ছাড়া জীবন অচল। টাকার পেছনেই সারা দুনিয়ার মানুষের ছুটে চলা। অনেক হওয়ার পরও যা কম পড়ে যায়, আবার অনেকে দুঃখেরও অবসান হয় না এই টাকার জন্য। প্রশ্ন হচ্ছে, কেন টাকা এত কম ছাপানো হয়? বেশি ছাপালেই তো আর কোনো কষ্ট থাকে না। লা কাসা দে পাপেল নামে স্প্যানিশ একটা টিভি সিরিজ বেশ শোরগোল তুলেছিল। এতে দেখা যায়, একদল ডাকাত একটা ফেডারেল রিজার্ভ ব্যাংকে ঢুকে কিছু মানুষকে জিম্মি করে টাকা লুট করছে। তবে তাদের লুট করার পদ্ধতি একটু ভিন্ন। তারা ব্যাংকের টাকা লুট না করে বরং ব্যাংকের টাকা প্রিন্ট করার মেশিন ব্যবহার করে তৈরি করে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এটা দেখার পর অনেকের এ প্রশ্ন মাথায় এসেছে যে, তাদের মতো সরকার নিজেই যদি বিলিয়ন বিলিয়ন টাকা প্রিন্ট করে আমাদের হাতে তুলে দেয়, তাহলেই তো সব আর্থিক সমস্যা মিটে যায়। কিংবা সরকার যদি বস্তা বস্তা টাকা প্রিন্ট করে পদ্মা সেতু, মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু তৈরি করে, তাহলেই বা সমস্যা কোথায়?
অনেক সমস্যা। এত বড় সমস্যার এত সহজ সমাধান হলে তো আর কোনো চিন্তাই থাকতো না। চলুন জেনে নেওয়া যাক সমস্যাটা কোথায়। নির্দিষ্ট করে বললে টাকা প্রিন্ট করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তো সে কিসের ভিত্তিতে টাকা তৈরি করে? সে কি মন চাইলেই যত ইচ্ছা টাকা প্রিন্ট করতে পারে? টাকা উৎপাদন করার কোনো আবশ্যক নিয়ম নেই। যে কোনো দেশের সরকারের যত ইচ্ছে টাকা প্রিন্ট করার স্বাধীনতা রয়েছে। তবে কোনো দেশই যত ইচ্ছা টাকা প্রিন্ট করে না। টাকা প্রিন্ট করা হয় সেই দেশের অর্থনৈতিক প্রয়োজন অনুসারে, তার সঙ্গে ভারসাম্য রেখে। টাকা উৎপাদনের পরিমাণের সঙ্গে জড়িত দেশের মানুষের উপার্জন, অর্থনৈতিক চাহিদা, দেশের সম্পদ ইত্যাদি। এর বেশি উৎপাদন করলেই শুরু হয় সমস্যা। দেশের অর্থনীতি তারতম্য, দেশের অর্থনীতি ভারসাম্য হারাতে শুরু করে। ধরুন একটা দেশে সম্পদ বলতে রয়েছে 10টা আম, আর সেই দেশ বছরে 20 টাকা প্রিন্ট করে। পরিবহন খরচ, খুচরা মূল্য, পাইকারি মূল্য ইত্যাদি জটিলতা বাদ দিয়ে ধরেই নেই প্রতিটি আমের মূল্য 2 টাকা। তাহলে দেশের মোট সম্পদ আর মোট কারেন্সি ভারসাম্যপূর্ণ হলো। পরের বছর ওই দেশটি সর্বমোট 40 টাকা প্রিন্ট করলো, কিন্তু মোট সম্পদ বলতে 10টি আমই রইল। যেহেতু দেশে নতুন কোনো সম্পদ নেই, ওই 10টি আম কেনার জন্য বরাদ্দ হলো 40 টাকা, অর্থাৎ প্রতিটি আমের দাম দ্বিগুণ হয়ে গেল। এভাবেই দেশের মোট সম্পদের তুলনায় অতিরিক্ত টাকা উৎপাদন করলে দ্রব্যমূল্য বেড়ে যায়, টাকার দাম বা ক্রয় ক্ষমতা কমে যায়। একে বলে মুদ্রাস্ফীতি। দ্রব্যমূল্য বেড়ে গেলে বেশি করে টাকা ছাপিয়ে আর লাভ কি হলো? তাই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংককে রীতিমতো গবেষণা করে চাহিদা নির্ধারণ করতে হয়। সেই অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয়। সাধারণত একটি দেশের জিডিপির 2 থেকে 3% টাকা প্রিন্ট করা হয়। তবে উন্নয়নশীল দেশে এই হার আরেকটু বেশি। এই কারণেই আমরা ইচ্ছেমতো টাকা তৈরি করে তাড়াতাড়ি পদ্মা সেতু বানিয়ে ফেলতে পারি না। তাহলে সেই বাড়তি টাকা শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডিলার, সাপ্লায়ার এবং আরও অনেকের হাত ধরে প্রবেশ করবে মূলধারার অর্থনীতিতে এবং এর 12টা বাজিয়ে দেবে। মুদ্রাস্ফীতির কারণে বাড়তি অর্থ কাটাকাটি হয়ে যায়। কেবল তাই না, এর ফলে দেশের অর্থনীতির ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয় সেটা জানেন কি? সঞ্চয়ের মূল্য কমে যাবে। আজকে 10 টাকা দিয়ে চিপস না কিনে সেটা ব্যাংকে রাখলাম। এমন যদি 2 দিন পরে দেখি একটা চিপসের দাম 20 টাকা, তাহলে তো সঞ্চয় ব্যাপারটা নিজের পায়ে নিজে কুড়াল মারা হলো। আমরা অনেকেই বন্ড কিনেছি বা কাউকে বন্ড কিনতে দেখেছি। এই বন্ডের মাধ্যমে আসলে সরকার আমাদের কাছে অর্থ ধার করে। আজকে 50 টাকার বন্ড বিক্রি করে সেই অর্থ কাজে লাগিয়ে 1 বছর পরে সরকার 50 টাকা ফেরত দিচ্ছে। ব্যাপারটা এরকম। এখন সরকারের কাছ থেকে 50 টাকার বন্ড কিনলে 1 বছর পর সেই টাকা আদায় করার পর যদি দেখেন মুদ্রাস্ফীতির কারণে 50 টাকায় আগের চাইতে কম পরিমাণ চাল কিনতে পারছেন, তখন স্বাভাবিকভাবেই বন্ড কেনার আগ্রহ হারিয়ে ফেলবেন। আবার বন্ড বিক্রি না করতে পারলে সরকারও প্রয়োজনীয় অর্থ থেকে বঞ্চিত হবে। টাকার ক্রয় ক্ষমতার অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। ব্যবসা খাতে অস্থিরতার সৃষ্টি হবে। যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশের মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে। ধরুন জার্মানিতে মুদ্রাস্ফীতির হার দিনে 20% আর ভারতে 0%। অর্থাৎ 100 টাকার একটি দ্রব্যের মূল্য কাল জার্মানিতে হবে 120 টাকা, ভারতে 100 টাকাই থাকবে। সেক্ষেত্রে ভারতের 1 রুপির মূল্য হবে জার্মানির 1.20 মার্কের সমান। জিম্বাবুয়ের অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কথা আমরা জানি। সেখানে 1 প্যাকেটের পাউরুটি কেনার জন্য 1 বস্তা টাকা নিয়ে দোকানে যেতে হয়। এমন কথা প্রচলিত আছে। কথাটা খুব একটা ভুলও নয়। বিলিয়ন ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সেখানে ডাল ভাত। এই অস্বাভাবিকতা শুরু মূলত 2008 সাল থেকে। বাটের দশক থেকেই জিম্বাবুয়ের অর্থনীতির নাজেহাল অবস্থা। 21 শতকে এসে তা একেবারে চরম আকারে ধারণ করে। অর্থনীতি সামাল দিতে মুগাবে সরকার প্রচুর পরিমাণে টাকা প্রিন্ট করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত উল্টো ধ্বংসের পথে নিয়ে যায় জিম্বাবুয়ের অর্থনীতিকে। প্রচুর পরিমাণে টাকা ছাপা হওয়ায় হু হু করে দ্রব্যমূল্য বাড়তে থাকে। বর্তমানে জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতির হার দৈনিক 98%। অর্থাৎ আজকে যার মূল্য 100 টাকা, আগামীকাল তা 198 টাকা দিয়ে কিনতে হবে। চিন্তা করা যায়, তবে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার কিন্তু এটা নয়। এই অস্ফীতিকর রেকর্ড হাঙ্গেরির 1946 সালে। সে দেশে মুদ্রাস্ফীতির হার দৈনিক 195% পর্যন্ত উঠেছিল। অতিরিক্ত ছাপা হওয়া টাকা দিয়ে যে দেশের ঋণই শোধ করেন, যে
দেশেই তা খরচ করেন তা ফুরিয়ে আবার নিজের দেশেই ফেরত আসবে। কারণ আমাদের দেশের মুদ্রা তো শেষতক আমার দেশের মানুষকেই গ্রহণ করতে হচ্ছে। অন্যান্য দেশে তো এই মুদ্রা নিয়ে কেনাকাটা করতে পারছেন না। সুতরাং বাড়তি টাকাটা ঘুরে ফিরে আমাদের দেশের অর্থনীতিতেই প্রবেশ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই টাকা কিন্তু সরাসরি বৈদেশিক ঋণ শোধ করায় ব্যবহার করতে পারছি না। কারণ ঋণের চুক্তিতে একটি নির্দিষ্ট কারেন্সিতে তা শোধ করার ব্যাপারে বাধ্যবাধকতা থাকে। একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে বেশি করে টাকা তৈরি করা কোনো সমাধান নয়। সমাধান হলো উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। উল্টোভাবে উন্নয়ন করতে গেলে উন্নয়নও উল্টোভাবেই হবে।